আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সব কিছুর পরেও বলবো ভালো আছি, সুস্থ আছি, পরিবারের সাথে ঈদ করতে পারছি। হ্যাঁ, আজকে ঈদের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিনে কি করলাম, কিভাবে কাটলো আমাদের ঈদ, সমস্তটাই আমি আপনাদের সাথে গল্প করব, জানাবো, বলবো। আসলে বুঝতেই পারছেন যে ঈদটা পার হয়ে গেছে, কিন্তু মনটা খারাপ ছিল, সেজন্য ঠিক সময় মতো ভিডিওটা আপলোড করা হয়নি। আর যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি, তাই কেন বা কিভাবে আমাদের ঈদটা কেটেছে, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো এখন। 2 দিন আগ পর্যন্ত এবং 2 দিন পর পর্যন্ত কি হয়েছে সবটাই শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে আমি ফজরে উঠেই কিন্তু আগে বাদামটা আর পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো বাদামটা পেস্ট করে নিয়ে চালটাকেও আমি একটু আধ ভাঙা করে নিয়েছি। আমার বড় মেয়ে এভাবে ফিরনি করলে একটু খেতে পছন্দ করে, তাছাড়া ও ফিরনি তেমন একটা খায় না। তো ওর কথা চিন্তা করে আজকে ফিরনিটা এভাবেই রান্না করলাম ঈদের দিন আর কি। তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। যেটা বলছিলাম আর কি, যে ঈদের আগের থেকে মনটা আসলে ভীষণ খারাপ, কারণ আমার নানি বাড়ি আর আমাদের বাড়ি খুব কাছাকাছি। আমাদের বাড়ি বলতে আমার নানির বাড়ির 3 সাইডে তার 3 মেয়ে থাকে। বড় খালার বাড়ি, মেজো খালার বাড়ি, আমাদের বাড়ি একদম কাছাকাছি। আমাদের বাড়ি থেকে আমার নানি বাড়ি যেতে কয়েক মিনিট সময় লাগে। তো আশেপাশে যারা ছিল মুরব্বী মানুষ, তারা তো সবাই অনেক আগেই চলে গেছে। তো ঈদের 2 দিন আগে আমার এক বান্ধবীর কাছ থেকে শুনতে পারলাম, ও আসলে বলল যে আমাদের এক নানি মারা গেছে। যদিও উনি অনেক দিন থেকে অসুস্থ ছিল, তারপরে এগুলো কথা শুনলে আসলে খারাপ লাগে। আর ঈশ্বর দিতে গেলে এখন সবচাইতে বেশি খারাপ লাগে যে আগে ঈশ্বর দিতে গেলে একটা ভরা ভরা লাগতো, কিন্তু এখন পুরোটাই মনে হয় যে আমাদের এলাকাটা, মহল্লাটা একদম খালি খালি হয়ে গেছে। মানে সব পরিচিত মানুষগুলো নেই এখন চাকরির সুবাদে। যেহেতু আমাদের বাসাটা একদম রেলওয়ে জংশনের কাছেই, তো ওখানে কিন্তু অনেক রেলওয়ে কর্মকর্তা থাকে, তারা বাইরে থেকে আসে, অনেকে চাকরি সূত্রে বিভিন্ন জায়গা থেকে এসে ভাড়াটিয়া হিসেবে থাকে। তো এখন মনে হয় যে বাড়িতে গেলে আমরাই যেন অপরিচিত সবার কাছে, আর সবাই ওখানকার অনেক আপন একটা ব্যাপার। তো কথাটা শুনে খুব খারাপ লাগলো। আর তার থেকেও বেশি খারাপ লাগলো যে আমার ওই বান্ধবী আবার আমাকে বলল যে আমার বড় বোনের কথা, ডরথি আপুর একটা বান্ধবী ছিল, সেই আপুর যে হাজব্যান্ড মারা গেছে, তুই কি জানিস? তা আমি বললাম যে না, আমি জানি না, তোর কাছ থেকেই শুনলাম। তো এইগুলো কথা শুনে আসলে খুবই খারাপ লাগলো। মানে আমার বোনের ছবিটা ভেসে উঠলো যে একই সমবয়সী মানুষ আসলে কিভাবে এই দিনগুলো পার করবে বাকি জীবন। ফিরনিটা নামিয়ে রেখে আমি সেমাইটা রান্না করতে শুরু করলাম। আর যেহেতু মনটা ভালো না, কাজও কেন যেন আগাচ্ছে না, আর কেন জানি খুব অস্থির লাগছে ভেতরটা আমার। মানে কয়দিন থেকে খুব অস্থির লাগছে এরকমটা মনে হচ্ছে। আর আমি জানি আমার এরকমটা লাগা মানেই খুব বড় একটা কিছু হওয়া। তো বড় একটা কিছু হবে আমি জানি, কিন্তু এভাবে যে নিজের এত আপন একজনকে হারাবো জীবন থেকে, সেটা আমি ভাবতেই পারিনি আসলে। আমার কিন্তু এরকমটা হয় যে খারাপ কিছু হওয়ার আগে 2-4 দিন আগে থেকে মনের মধ্যেটা খুব অস্থির লাগে। আর ঈদের 2 দিন আগে থেকে আমার চাচা শ্বশুর ভীষণ অসুস্থ ছিলেন। তো চাচাকে পাবনাতে ট্রিটমেন্ট করানো হচ্ছিল। ঈদের আগের দিন চাচাকে ঢাকাতে নিয়ে আসা হয়েছে, আর আইসিইউতে আছেন চাচা। ঈদের আগের দিনই এসে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। তো সেটা শুনেও ভীষণ খারাপ লাগলো, কারণ আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে আমি এই একটা মানুষকে দেখেছি যে উনি কারণে অকারণে সবার খোঁজ নিয়েছে, সব সময়। ওই যে হয় না যে যে কারো ভালো করতে গেলে অনেকে বিরক্ত হয়, তো এটাও আমি দেখেছি যে তিনি সময় অসময় সবার খোঁজ খবর নেয়। এটাতেও অনেকে বিরক্ত হয় যে বারবার এত ফোন দেওয়ার কী আছে। তো এই জিনিসটা আমি আপনার ভাইয়াকে একদিন বললাম যে চাচা আসলে সবার খোঁজ নেয়, এটা যে ভালোবাসা থেকে নেয় সেটা অনেকেই বোঝে না। যেদিন চাচা থাকবে না সেদিন দেখো সবাই এই জিনিসটাকে অনেক বেশি মিস করবে এবং মুখ ফুটে বলবেও সেদিন। তো যাই হোক, আমি সেমাইটা নামিয়ে পরোটাগুলো বানিয়ে নিব।
আর আপনারা যদি পরোটাগুলো এভাবে ফ্রোজেন করতে চান তো অবশ্যই খামির করার সময় সেই পরোটার ডোটার মধ্যে আপনারা একটা ডিম, গুঁড়া দুধ অথবা দই দিবেন, টক দই, আর রান্নার তেল আর 1 চিমটি লবণ। এভাবে বানিয়ে রাখলে পরোটাগুলো খুব সুন্দর মচমচে হয়ে ভাজা হয়, উপরটা খুব ক্রিস্পি হয়, কালারটাও খুব সুন্দর আসে, আর ভিতরটা অনেক সফট থাকে। আর 4-5 ঘন্টা পরোটাগুলো এত বেশি সফট থাকে যে একদম মনেই হয় না যে অনেক আগে এটা ভাজা। আসলে সংসারের নিয়ম হচ্ছে যত যাই হোক সংসার করতেই হয়, কাজ করতেই হয়, কোনো কিছুই আসলে পড়ে থাকে না, ফেলে রাখা যায় না। তো আমারও সেই অবস্থা হয়েছে, মনটার মধ্যে অস্থিরতা ভাব নিয়ে অনেক কিছু করতে হয়েছে। আপনার ভাইয়ার মনটাও খারাপ, কারণ তার চাচাদের মধ্যে সবাই একে একে চলে গেছে। আমার শ্বশুর আর চাচা শ্বশুরই আছেন, যিনি খুব অসুস্থ। পরোটাগুলো বানানো শেষ করে আমি আগে খিচুড়িটা উঠিয়ে দিলাম। এদিকে খিচুড়িটা হতে থাকবে আর আমি পরোটাগুলোকে বানিয়ে নিব, ভেজে নিব। তো যা বলছিলাম আর কি, যে এত মন খারাপের মধ্যে আসলে ঈদের দিন কোথাও যাওয়া হয়নি আমাদের। ঈদের দিন কোথাওই বের হয়নি, শুধু আপনার ভাইয়া গিয়েছিল চাচাকে দেখতে। আমিও যেতে চেয়েছিলাম কিন্তু ওয়েদারটা এত খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু আমাদের নিজস্ব গাড়ি নেই, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে এই বৃষ্টির মধ্যে বের হওয়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার। তাই আমি আর যাইনি, যাওয়া হয়নি। আর আসলে যাইনি বললে ভুল, যাওয়ার আমার প্রচণ্ড ইচ্ছে ছিল। তো এদিকে আমার পরোটাগুলো বানাতে বানাতে খিচুড়িটাও মোটামুটি রান্না শেষ। এই যে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এই যে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। তো যেটা বলছিলাম যে সবই ঠিক ছিল, যে অসুস্থ হলে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। আর ওই যে নানির কথা বললাম, উনি অনেক দিন থেকে অসুস্থ ছিল, বয়সও হয়ে গেছে অনেক। সবটাই আসলে ঠিক আছে, এটা স্বাভাবিক, সবই মেনে নিতে হয়। কিন্তু হুট করে যদি কোনো একটা দুর্ঘটনার কথা শুনেন, বড় একটা দুর্ঘটনা, তো সেটা মেনে নিতে একটু কষ্ট হয়। আপনার হয়তো ভয়েস দেওয়াটা আপনারা বুঝতেই পারছেন যে আমার ভিতরটা আসলে কতটা খারাপ লাগছে। আমার একদমই ইচ্ছে করছে না ভয়েস দিতে, কিন্তু মনে করলাম যে না, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, ঈদের দিনটা আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে কাটালাম। আর নিজেদের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলে আমারও খুব ভালো লাগবে। তো যা আগে থেকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ওই একইভাবে আটা মেখে, তো সেটা আমি আপনাদের একটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে একটু ভেজে দেখাবো। এই যে ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর এসেছে। আর উপরটা এখনও ফুলে ফুলে আছে, এই যে। আর উপরটা যেমন ক্রিস্পি, ভেতরটা ঠিক তেমনই সফট। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম সফট থাকে আর খুব মজা করে খাওয়া যায়। তো এই তো সকালের নাস্তা খাওয়া কিন্তু আমাদের আয়োজন সব শেষ। ঈদের দিন কোথাও যাওয়া হয়নি, বাচ্চাগুলো ভীষণ মন খারাপ করছিল। তো আমি বললাম আপনাদের ভাইয়াকে যে ঈদের দিন তো কোথাও যাওয়া হলো না, তো এটা আমি কিন্তু ঈদের পরের দিনের কথা বলছি। তো আমি বললাম যে চলো আজকে একটু আপুদের সঙ্গে দেখা করে আসি। ওটা হচ্ছে আমার আর এক ভাসুরের বাড়ি, ওখানেও আর এক চাচি শাশুড়ি আছেন। তো চাচির সাথে অনেকদিন দেখা হয় না, যাওয়া হয় না আসলে খুব একটা। আপনার ভাইয়া যেহেতু সাপ্তাহিক একদিন ছুটি থাকে, তো একটা ছুটির দিনে আসলে কোথাও না যাওয়া হওয়াটা স্বাভাবিক খুব। আর আমিও খুব একটা প্রেশার ক্রিয়েট করি না, কারণ একটু ঘুমাই, রেস্ট নেয় নিজের মতো করে, এজন্য আসলে কোথাও যাওয়া হয়ে ওঠে না। তো বাবুদের কথাটা চিন্তা করে, যে বাচ্চাগুলো আমার স্কুল, বাড়ি, আবার বাসা থেকে স্কুল, প্রাইভেট, এগুলো করতেই ওদের সারাটা বছর চলে যায়। এক ঈদে হয়তো আমরা বাড়ি যেতাম, খুব মজা করতো বাচ্চারা, কিন্তু গত 2 বছর থেকে সেই ঈদেও আর বাড়িতে যাওয়া হয় না। এবারও খুব ইচ্ছে ছিল, যে বললাম, কোনো এক কারণবশত ঈদের বাড়ি যাওয়াটাও, সেই ইচ্ছাটাও আমার নষ্ট হয়ে গেল, আর বাড়ি গেলাম না। তো যাই হোক, বাবুদের নিয়ে একটু বাইরে বেরোবো এই চিন্তাটাই করছিলাম। তো আপনাদের ভাইয়াকে বললাম যে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আপুদের সাথে দেখা করে আসি। ফুপিদের সাথে দেখা হলো, ওদেরও অনেক ভালো লাগবে, একটু সময় কাটবে ভালো, কাজিনরা আসে, দেখা হবে, কথা বলবে, গল্প করবে। তো তখন পর্যন্ত কিন্তু জানতাম না যে আমার জীবনে এত বড় একটা দুঃসংবাদ শুনতে পাবো। তো যেই কথা, সেই ঈদের পরের দিন সন্ধ্যায় আমরা আপুর ওখানে গেলাম,
বেশ ভালোই সবার সাথে ঘুরলাম বলতে সবার সাথে দেখা হলো, আড্ডা দিলাম, গল্প হলো অনেক দিন পর, ভালো লাগলো। তো রাত্রে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম আপুর ওখান থেকে। তো বাসায় এসে আপনার ভাইয়াকে বললাম যে কাল খুব সকাল সকাল কাজগুলো শেষ করে নিব, নাস্তা খেয়ে কিছু কাজ আছে, সে কাজগুলো শেষ হলে কিন্তু চাচাকে দেখতে বের হয়ে যাব। আপনার ভাইয়া বললো যে ঠিক আছে, তাহলে সকাল সকালে আমরা যাব, গিয়ে আমরা চাচাকে দেখে আসবো, রাস্তা ফাঁকা আছে, যেতে আসতে কোনো অসুবিধাই হবে না আমাদের। তো আমাদের কথা অনুযায়ী কিন্তু আমি সকাল সকাল উঠে নাস্তা খাওয়া, চা খাওয়া সব শেষ করে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি যে চাচাকে একটু দেখতে যাব। তো সেই অনুযায়ী সব ঘরের কাজকর্ম শেষ করেছি, ঘরটর গুছিয়ে নিয়েছি। তো আমি বললাম যে বাবুদেরও গোসল করে নিয়ে যায় আর আমিও গোসল করে যাই, তাহলে শরীরটা একটু ভালো লাগবে, মনটাও ভালো লাগছে না। আসলে মনের সাথেই কিন্তু মানুষের শরীরের সম্পর্ক। তো আমি যখন ওয়াশরুমে ছিলাম তখন মা আমাকে কয়েকবার ফোন দিয়েছে, আমি রিসিভ করতে পারি নাই। তখন আপনার ভাইয়াকে ফোন দিয়েছিল, আপনাদের ভাইয়া বলল যে মা ফোন করেছিল, তো একটু ফোন করো মাকে। তো আমার মনের মধ্যে তখনই একটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো, অস্থির লাগতে শুরু করলো। মাকে ফোন দিতে মা বলল যে তোমার মেজো খালা খুব অসুস্থ, খালার জন্য দোয়া করো। সেজো খালা খুব অসুস্থ, খালার জন্য দোয়া করো। সকালে হঠাৎ করে খালা খুব অসুস্থ হয়ে গেছে, সবাই তাকে হাসপাতালে নিয়ে গেছে। আর ঈদের সময় যেহেতু বাড়িতে সবাই ছিল, তো এই জন্য এই হসপিটালে নিয়ে যাওয়াটা খুব একটা লেন্দি হয়নি। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে কিন্তু ছোটো মামা ফোন দিয়ে বলল আর কি কারোর সাথে কথা হয়েছে? আমি বললাম যে না, কেন? কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলল যে আমার সেজো খালা আর নেই। খুব খারাপ লাগলো কথাটা শুনে। ছোটবেলায় অনেকটা সময় খালাদের বাড়িতে কাটিয়েছি। স্কুল ছুটি হওয়া মানে খালাদের বাড়িতে যাওয়া, নদীতে গোসল করা, শ্যালো মেশিনে গোসল করা। অস্থিরতা লাগছে, খুব 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 খারাপ লাগছিল। আসলে কিছু বলার নাই, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু হঠাৎ করে কেউ চলে গেলে, অসুস্থ থাকলে একটা কথা, হঠাৎ করে কেউ চলে যাওয়ার কথা শুনলে খুব খারাপ লাগে আসলেই। যাই হোক, সবাই আমার খালার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।